तेरे बिना जीना पड़े दिन वो कभी भी ना आए, कोई भी आंधी हो तूफान कोई हमको जुदा कर न पाए। बस एक बार किया है मैंने तुझे प्यार किया है, बस एक बार किया है मैंने तुझे प्यार किया है। हम तेरी बाहों में जन्नत को भुलाएंगे, हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है, दूर कहीं जाएंगे नई दुनिया बसाएंगे, हमने घर छोड़ा है, रस्मों को तोड़ा है। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা প্রত্যেক কটা সে ধরনের কাপল যারা কিনা বাড়ির অমতে গিয়ে নিজের ভালোবাসার মানুষের হাতটা ধরে কিছু না ভেবে অজানার পথে পাড়ি দিয়েছে। তাদের মধ্যে অনেকেরই সংসার আজকের দিনে দাঁড়িয়ে অনেক সুন্দর, আবার অনেকে হয়তো সেরকমভাবে সংসারটা গুছিয়ে উঠতে পারেনি। তো এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে দেখতে হবে যে আপনি যাকে ভালোবাসেন ঠিক মানুষটাকে চুজ করলেন কিনা, এটাই সবচেয়ে বড় কথা। মানে সেই চুজ করার ক্ষেত্রে কিন্তু আপনার যে বাবা মা তাদেরও ভুল হতে পারে। মানে আমরা যে বাবা মা আমাদের সন্তানের ক্ষেত্রেও আমরা তাদের পার্টনার চুজ করতে ভুল করতেই পারি। তো সেই জন্য ঠিক কোন মানুষটার জন্য ঠিক এটা মানে স্বয়ং ভগবানই ঠিক করে রেখেছেন। তো নানান রকমভাবে তারা একে অপরের সাথে ঠিক কোনো না কোনোভাবে মিলে যায়। তো আজকের এই গানটা বরং আমি ডেডিকেট করলাম সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা কিনা নিজেদের ভালোবাসার ওপর ভরসা রেখে তাদেরকে ভালোবাসার সম্মান জানিয়ে ভালোবাসার মর্যাদা দিয়ে নিজেরা নিজেদের মতো করে সংসার করেছে তাদের কথা। তো যারা অবশ্যই তাদের মধ্যে যারা সাকসেসফুল হয়েছে তাদের কথা বলছি। তো আবার অনেকেই আছে যারা একে অপরকে ভালোবেসেও কিন্তু সেইভাবে সাফল্য পায় না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যা দেখছি এত ডিভোর্স। এই মানে ভিডিও শুরু করার আগে বলি যে এই যে যিশুক সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মার যে 20 বছরের দাম্পত্য সেটাও সেই ভেঙে গেছে। কিসের কারণে না সেই আবারও পরকীয়া। আমি শুধু একটাই কথা ভাবি এক্ষেত্রে পরকীয়ায় জড়িয়েছে যিশু সেনগুপ্ত, সে পরকীয়ায় জড়িয়েছে তার ম্যানেজারের সাথে। আমি শুধু একটাই কথা ভাবি যে জীবনের যে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, একটি মেয়ের জীবনের যে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, যে সময় তার কেরিয়ার তার সমস্ত কিছু একেবারে তুঙ্গে, তখন সে সংসার করবে বলে সেই নিজের কেরিয়ারকে হেলায় হারিয়ে দিয়ে যখন নিজের 20টা বছর সংসারকে দিয়ে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে নিজের চেহারার আমূল পরিবর্তন করে পুরোপুরি টিপিক্যাল হাউসওয়াইফ হয়ে বা টিপিক্যালি হাউসওয়াইফ নাও হোক কিন্তু তাও মানে সাথে যা কিছু করছে তার সাথে সাথে ফুল টাইম হোমমেকার হয়েও যখন সে জানতে পারে যে তার হাজব্যান্ড তার উপর চিট করছে, তার যে কী অবস্থা হয়। তো সেটা অবশ্যই এই যিশু আর নীলাঞ্জনার কেসটা দেখে বুঝছি। কানাঘুষো তো আরও অনেক খবর শোনা যাচ্ছে যে এই এতটাই ডিপ্রেশনে যিশুর ওয়াইফ চলে গেছে, মানে নীলাঞ্জনা চলে গেছে, সে আর কি নিজেকে নাকি শেষ করার মতো এত দূর চিন্তা করতে পেরেছিল। মানে যেহেতু সে হসপিটালাইজ ছিল তাই জন্য একদল কানাঘুষো করছে যে হয়তো সে নিজেকে শেষ করার জন্য কিছু করতে গেছিলো, সেই জন্যই হসপিটালাইজ। তো আমার যতদূর মনে হয়, আমি যতটা দেখেছি, কারণ তার দুটো সন্তান রয়েছে, এক বড় মেয়ে যে সে তো বড় হয়ে গেছে, কিন্তু তাও তার মাকে এই সময় খুব প্রয়োজন, সবচেয়ে বেশি মনে হয় এই সময় প্রয়োজন। কারণ এই সময়ও তারও জীবন নির্ধারিত হবে যে সে ঠিক মানুষকে চুজ করবে কি করবে না। তার কেরিয়ারের সে মানে মানুষ শুধু না, কেরিয়ারের যে রাস্তাটা সে ধরেছে, কোন প্রজেক্টটা তার পক্ষে ভালো হবে, কোন প্রজেক্টটা তার পক্ষে ভালো হবে না, সেটা গাইড করার জন্য অবশ্যই মাকে প্রয়োজন। আর তাছাড়া তার যে বোন ছোট, সে তো অনেকটাই ছোট, তার তো মাকে খুবই
খুবই প্রয়োজন। তো আমার মনে হয় না এরকম কোনো যে গুঞ্জনটা শোনা যাচ্ছে আমার সত্যি বলে মনে হয় না। তো আজকে ভিডিও শুরুতে এই একটা বিষয় আমার মনে হলো একটুখানি কথা বলি, কারণ সম্পর্কের ওপর থেকে না বিশ্বাস করুন মানে ভরসা উঠে যাচ্ছে। একটা মেয়ে সে জীবনের এতগুলো বছর সে দিয়ে দিল, তারপর কি হচ্ছে তাকে এবার যিশু সেনগুপ্ত হয়তো তার যে লেক গার্ডেন্সের বাড়ি অনেক টাকা মানে অনেক কোটি টাকা খরচা করে সেই বাড়িটা করেছে, সেই বাড়ি গাড়ি কিছু ক্যাশ এগুলো দিয়ে দিলেই কি হাজব্যান্ডের তার ওয়াইফের প্রতি কর্তব্য সম্পূর্ণ হয়ে যায়? এই দিনটা দেখার জন্যই কি একসাথে হাত ধরে নতুন সংসার করবে বলে ঠিক করেছিল? আমার মনে হয় না। ওই একটা বাড়ি বা টাকা বা কী যেন বলে গাড়ি, এইসব মানে এগুলো কোনো কিছুই নীলাঞ্জনার জীবনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটার সেই ক্ষতিপূরণ সে দিতে পারবে না। সেই ক্ষতিপূরণটা 20টা বছর সে নিজের কেরিয়ারটাকে কোনোভাবে চিন্তা না করেই তার সংসারে দিয়েছে, ঠিক আছে? তো এটা অপূরণীয় ক্ষতি। হয়তো এই 20টা বছর যদি সে নিজের কেরিয়ারকে দিত, একাগ্রতার সহিত যদি কাজ করতো, তাহলে আজ মানে আমরা যিশু সেনগুপ্তকে তাকে দিয়ে চিনতাম যে নীলাঞ্জনার হাজব্যান্ড, তাই না? তো যাই হোক, মনে হলো কথাগুলো, এই বিষয়টা আমি 2-3 দিন ধরে দেখছি, আমার খুব খারাপ লাগছে, নাড়া দিচ্ছে, তাই জন্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। তো আপনারাও আপনাদের মতামত দেবেন কি আপনারা মনে করেন। তো যাই হোক, চলে আসি এখন ভিডিও। তো ভিডিওর মধ্যে আজকে কিছু কথা বলবো, তাতেও দেখবেন এই গানটার কিন্তু সাথে আপনারা রিলেট করতে পারবেন কেন এই গানটা গাইলাম। তো চলে আসি, ভিডিও হচ্ছে অবশ্যই এখন আমাদের টিনকে নিয়ে। তো টিনের গতকালের ভিডিও আমরা সবাই দেখে নিয়েছি, যেখানে কিনা মাদারসাটে গেছিলো। তো মাদারসাটে ওদের সাথে বকদাদা তো গেছিলো। তো যাই হোক, ব্লগটা শুরু হলো ওই সেই দুধ চাকে ব্ল্যাক টিকে দুধ টি বানিয়ে হঠাৎ করেই টিন সামনে চলে আসলো, টিনের লোগো সহ। তো আজকে ভিডিওর টাইটেলের মধ্যে লিখেছে যে এতদিন ঠাম্মিকে ছাড়া হয়ে গেল আর ভাল লাগছে না, ঠাম্মিকে ছেড়ে বেশি দিন থাকতে ভালো লাগছে না। তো যাই হোক, যাক, এই যে ঠাম্মির জন্য যে ঠাম্মিকে মিস ইউ এটাও যে বুঝিয়েছে, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো ভিডিও শুরু হলো, ভিডিও যেরকমভাবে শুরু হয় সেরকমই হাসি মুখে একগাল হাসি নিয়ে ভিডিও শুরু করলো। তো ভিডিওর প্রথমেই বলল যে রান্না বান্নার দায়িত্ব আগে কে কি নিয়েছে সেটা বলে দিল। তো ওর বৌদি একটা ঘ্যাঁট তরকারি করেছে, যেটা অতীব জঘন্য দেখতে হয়েছিল, আর ওর পড়েছে রান্না মানে মাছের ঝোল করার ওর দায়িত্ব পড়েছে। তো মাছের ঝোলটা আমাকে মা করতে বলেছে, এরকমভাবে বললো। তো তার সাথে সাথে কিন্তু ওর মা বলে দিল যে কেটে কুটে বেটে বুটে সমস্ত কিছু রেডি করে দিয়েছে ওর মা। এই যে আমরা বলি যে হ্যাঁ মেয়েকে দিয়ে খাটাচ্ছে, নিজে বসে বসে মোবাইল ঘাটছে, তো সেক্ষেত্রে ওর মা কিন্তু পাশ থেকে বলে দিল যে মাছটা উনি কেটে দিয়েছেন, মাছের জন্য যে আলু লাগবে আলু কেটে দিয়েছে, সমস্ত রেডি করে দিয়েছে, শুধু একটু খুন্তিটা টিন নাড়বে, কারণ ওনার হাত গুণ নেই, মানে ওনার যেই খুন্তিতে ওনার হাত পড়ে তখনই পুরো ঝোলের কালারটা দেখবেন ফ্যাটফ্যাটে ফেটে পুরো ফেটে যায়, যেরকম দুধ কেটে যায় না, তেমনি ওনার হাত পড়লে ওই ঝোলটাও কেটে যায়। তো যাই হোক, সেই জন্য টিনকে বলেছে। তো টিন বললো যে হ্যাঁ আমাকে মা বলেছিল ইয়ে করতে, কি যেন বলে, মাছটা কাটতে, কিন্তু তারপর আমি আসলে ওটা পারলাম না, কারণ হচ্ছে গিয়ে আমার এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল। গতকাল রাত্রে অনেকটা করে রেখেছি, কিন্তু ওই করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না। তো সেই জন্য এরকমভাবে ঘুমিয়ে একদিন এডিট করে দেখিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আমরা ফোকলাকে একেবারে সামনাসামনি দেখে নেবো। ওইগুলো কাট যেগুলো করো না সেগুলো কাট রাখবে না। তো এটা যদি একটু না কাট রাখতে, আমার মনে হয় এটা তুমি এডিট করছিলে, ওই যে ব্লগটা আমাদের দেখিয়েছো মাদারসাটের, ওটাই হয়তো তুমি এডিট করছিলে, ওটা আনকাট অবস্থায় দেখতাম আমরা একটুখানি, তাই না বন্ধুরা, কি বলেন? তো যাই হোক, ভগবান করে এরকমভাবে ঘুমাতে একদিন এডিট করতে সবটা ও নিজেই আমাদের সামনে নিয়ে চলে আসুক, তাহলে তো খেলা জমে যাবে। যাই হোক, তেলাপিয়া মাছের ঝোল হবে। তো ওর মা যতই কেটে দিক আর বেটে দিক আর যাই করুক না কেন, ওই যে মোবাইল নিয়ে সংসার, এই যে মোবাইল হাতে যে সংসার, সেই সংসার কিন্তু তাতে এরকমই অবস্থা হবে। একটা বাড়ির গৃহিণী সে জানে না যে বাড়িতে ধনে গুঁড়ো নেই। মানুষের বাড়িতে জিরে, প্রত্যেকটা মানুষের বাড়িতে, আমাদের বাড়িতে বিশেষ করে বাঙালি বাড়িতে 2 রকমের জিরে কিন্তু থাকেই। ধনেও 2 রকমের থাকে, জিরেও 2 রকমের থাকে। এক হচ্ছে গোটা, এক হচ্ছে গুঁড়ো। তো গোটা যদি
থাকে তাহলে সেটাকেও তো বেটে নিতে পারতো। বললো জিরে গুঁড়ো দিতে যাব, আর দেখছি গিয়ে জিরে গুঁড়ো নেই। তো ওই পাতলা মাছের ঝোল, ওর মা বলেছে যে পাতলা করবি, একদম পাতলা, মানে মাছ দিবি, তার মধ্যে জল দিবি, হলুদ দিয়ে দিবি, যেরকম ঠিক উনি করেন সেরকম। মানে পাতলা মাছের ঝোল মানে কি, তার মধ্যে শুধু মাছ থাকবে আর জল থাকবে? এটা কি ইলিশ মাছ হচ্ছে নাকি, যে মাছ আর তার সাথে কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা তেল আর নুন হলুদ দিয়ে যদি ফুটাই তাহলেই যে টেস্ট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না? মানে এটা কি ইলিশ মাছ রান্না হচ্ছে যে কিছুই দিতে লাগবে না? তো ওটা একসাথে উচিত ছিল আদা আর জিরে একসাথে কাঁচা লঙ্কা দিয়ে যদি বেটে নিত, মিক্সির ছোটো বাটিতেও কিন্তু বাটা যায়। তো যাই হোক, শিখিয়ে দিই, এরা তো কিছুই জানে না। তো আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে একবার শুকনো অবস্থায় মিক্সিতে মানে ব্লেন্ড করে নিয়ে তারপর জল দিয়ে ব্লেন্ড করলে সুন্দর পেস্ট হয়ে যায়। বাটা মশলার রান্না অনেক টেস্ট হয়। তো যাই হোক, এরা কিচ্ছু জানে না। তো আর ওর মায়ের ওই মোবাইলের সংসার, এরকম হাতে হাতে নিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। তো বুঝতেই পারছি কেন। তো যাই হোক, সেখানে তার মাথাতেই নেই যে বাড়িতে জিরে নেই। এদিকে পাতলা মাছের ঝোল রান্না হচ্ছে। মাছের ঝোল মানেই জিরে, সে পাতলা হোক আর গাঢ় হোক। বৌদি হয়তো বলবে যে হ্যাঁ জিরে গুঁড়ো নেই, কী রান্না হয়েছে, এটা খুদ ধরবে। তো সেই জন্যই আস্তে আস্তে বললো যে জিরে ছিল না, তাই জন্য জিরে দিতে পারিনি। আর ওর মা ওই সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে, তার কিছু মানে যায় আসবে না যে বাড়িতে কি রয়েছে আর কি নেই। তো ওই পাতলা মাছের ঝোল জঘন্যভাবে রান্না হলো। হয়ে তারপর দেখলাম ওর মার যেটাতে মন সেটা করতেই ওর মা দৌড়ে গেছে। সেটা কি না, নাইটি কেনা। তো আজকে দেখলাম সেই রডে বসিয়ে বেল বাজাবো, ওই কাকুটা কিন্তু আসেনি, এটা একটা অন্য কাকু। অন্য একটা কাকু দেখে মনে হলো সে এসছে, সে শুধু নাইটি নিয়েই এসছে। তো বৌমার জন্য দুটো নাইটি নেওয়া হলো যা বুঝলাম, আর যদি কারোর জন্য নেওয়া হয়ে থাকে তাহলে সেটা আমাদের দেখায়নি। তো ওর মা নিজেই গায়ের মধ্যে এরকম ফেলে দেখলো, দেখে বললো ভালো হয়েছে, মানে উনি পছন্দ করলো, করে তারপর নিল। তো যাই হোক, তো ওনার মার এইগুলোতে ভীষণ আগ্রহ আছে, কোথায় নাইটি কিনতে হবে, কোথায় আর কি ওই ছোটো ছোটো কানের দুল, ফানের দুল, হ্যানা ত্যানা এগুলো কিনতে হবে, এইসব শপিং টপিং এইসবে তার প্রচণ্ড মুড আছে। মানে শুধুমাত্র সংসারের দিকে ওনার কোনো গাই নেই। তো সংসারটা কোনো মতে হচ্ছে। তো ওটা হয়ে গেল। তারপর দেখলাম রান্না প্রায় হয়ে গেছে, তার মধ্যেই টিন বললো যে ওর স্নান টান করছে ওরা সবাই। তো বুঝলাম কি দেখে, তারপরের দৃশ্যেই বলছে এই ভুট্টা আসছে। বললো রান্নাবান্না সব হয়ে গেছে, খাবো, কিন্তু তার আগে এখন দেখছি ভুট্টা এসছে, তো যাই একটু ভুট্টা খাই। তো ওর মার খুব উৎসাহ, দেখলাম মা আর বৌদি দুজনেই নাইটি পরে আর মাথায় গামছা বেঁধে দুজনেই বেরিয়ে গেছে ভুট্টা চুজ করতে। তো দেখে শুনে একটা মোটা দেখে নিল। ওর মায়ের মনে হয় মানে মোটা দেখে পছন্দ আর কি ভুট্টা। তো ভালো করে একদম দেখে বৌমার শাশুড়ি দুজনে মিলে এরকম টিপে টিপে দেখে ভালো করে যে কোনটা বেশ মোটা সোটা আছে সেরকম দেখে একটা নিল, দুজনে দুটো নিল, আর বললো দুটো পুড়িয়ে দিতে, মানে বৌমা আর শাশুড়ি এক্ষুনি খেয়ে নেবে আর কি। হ্যাঁ, ওই ঝেড়ে মানে যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততই ভালো। এরপর আর যে দুটো রয়েছে সেই দুটো যখন টিনের দাদার জন্য নেওয়া হয়েছে, টোটাল 4টে নেওয়া হয়েছে, দুটো শাশুড়ি বৌমার জন্য আর দুটো হচ্ছে এই ভাই বোনের জন্য। তো ভাই বোনের জন্য দুজনে ওরা বললো যে আমাদেরটা থাক, আমাদেরটা পুড়াতে হবে না, আমরা পরে সন্ধ্যেবেলায় পুড়িয়ে খাবো, আর এখন দুটো পুড়িয়ে দিতে বললো। তো যাই হোক, দেখলাম ভালো করে পুড়িয়ে দিয়েছে, ভালো করে একদম সুন্দর করে লেবু আর বিট নুন লাগিয়ে বেশ ভালো করে দিচ্ছিল, ভুট্টা নিল। তো টিনকে দেখলাম ও একটা বাইট নিল, হয়তো মায়ের থেকে একটা বাইট নিয়েছে। তো আজকে যখন ও ব্লগটা শুরু করেছিল তখন ছাদ থেকে ব্লগটা শুরু করেছিল, আর সেখানে গাছ দেখিয়েছিল, বেশ কিছু গাছ দেখিয়েছিল, বললো যে ওর মা দাদাভাই মিলে কিনে এনেছে। তো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে মানি প্ল্যান্টটা একটা জলের ভেতরে একটা বালতির মধ্যে রেখেছে। তো এরকমভাবে জলের মধ্যে গাছগুলোকে রেখে দিয়ে, মানে অ্যাকচুয়ালি জল, ওপেন জায়গায় জল জমানোটা কতটা সেফ, যেখান থেকে আমি জানি না আপনাদের এখানে হচ্ছে কিনা, বাট আমাদের এখানে কিন্তু পরপর 2বার পুরসভা থেকে লোক এসছে বলতে, বারবার করে এই ডেঙ্গু সচেতনতার জন্য বারবার করে বলতে আসছে। সেখানে এরা এখানে ওপেন ছাদের মধ্যে জল রেখে দিচ্ছে আর তার মধ্যে গাছ রেখে দিচ্ছে, সেইটা দেখিয়ে মানুষকে কি বার্তা পৌঁছে দিতে চাইছে। কারণ আমরা প্রত্যেকেই যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছি, সেখানে যাদের মোটামুটি ভালো ভিউজ হয়, তারা প্রত্যেকেই এক একজন ইনফ্লুয়েন্সার। তো এরকম ওর কাছ থেকে শিখে বলা যায় না তারাও কেউ জলের মানে বালতির মধ্যে বা গামলার মধ্যে বা ড্রামের মধ্যে কোনো একটা কিছুর মধ্যে করে জলের মধ্যে গাছ রেখে দিল, এই বলে যে আমাদের টিন দিদি তো দেখিয়েছে
টিন দিদি রাখছে, তাহলে আমরাও রাখতে পারি। কিন্তু সেখানে জমা জল বারবার করে বলছে কোনোভাবেই জল একদিনের জন্য হলেও জমাবেন না। জল যদি রাখতেও হয় কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো ওরা ওখানে কোনো কিছুভাবে ঢাকা দেয়নি, ভালো করেই জানেন। তো এরকমভাবে ওপেন জায়গায় পরিষ্কার জল জমিয়ে তার মধ্যে গাছ রাখা আর এই বার্তাটা মানুষকে দেওয়া, এটা প্রচণ্ড একটা হানিকারক ব্যাপার। আর আমি তো বলবো ওদের আশেপাশে যদি কেউ থাকেন তারা প্লিজ পারলে আপনাদের ওখানকার যেখানে আর কি এই ডেঙ্গুর বিষয়টা নিয়ে যারা কাজ করছে, কোনো পঞ্চায়েত বা কেউ যেখানে হোক, তারা খবর দিন। কারণ এভাবে তারা যদি মানে তাদের উচিত এই জিনিসটাকে দৃষ্টিগোচর করা, কারণ এদের মাথায় কোনো বুদ্ধি নেই। আর আপনাদের চিন্তা করে দেখতে হবে যে ওদের বাড়ির থেকে যদি ডেঙ্গুর মশা জন্ম নেয়, সেই ডেঙ্গুর মশা কিন্তু এটা দেখবে না যে ওদের বাড়ির থেকে জন্ম নিয়েছে মানে ওদেরই মানুষদের শুধু কামড়াবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। আপনার বাড়িরও বাচ্চা বুড়ো সবাইকে কামড়াতে পারে। তো সেক্ষেত্রে আমরা সর্বদা দেখছি, বারবার বলছি যে কোথাও মানে জল জমানো উচিত না। এমনকি একটা ভাঁড় তারপর হচ্ছে গিয়ে নারকোলের যে খুঁড়ি বা ডাব যে ডাব খেয়ে যে হাফ করে কেটে ডাবটা আর কি রাখা, বা পুরো গোটা ডাবও যদি রাখা হয় তার মধ্যে জল জমে, সেইটুকু পরিমাণ জলেও কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে। তাহলে এরা দেখুন কতটা জায়গা জুড়ে এরকমভাবে জল জমিয়ে রেখেছে একটা বালতির মধ্যে, তাহলে এটা কতটা সেফ আপনারা একটু চিন্তা করে দেখবেন। আর বলবো ওদের এলাকার যারা আছেন তারা গিয়ে অবশ্যই এই বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা সেটার কমপ্লেন করুন। ওদের জরিমানা হয়ে যাবে, বিশাল অঙ্কের টাকা জরিমানা দিতে হতে পারে। আর সেটা হওয়া উচিত। আজকে নিজেদের গাছের জন্য বা নিজেদের স্বার্থের জন্য এরকমভাবে ওপেন জায়গায় জল জমাবো, সেই জল জমে মশার ডিম পেড়ে সেই মশা কিন্তু সারা ওদের বাড়ির কাছাকাছি এলাকার সব মানুষদেরই কামড়াবে, ওদের একার নয়। তো যাই হোক, এটা আমার বলার ছিল, সেই জন্য বললাম। তো আজকে দেখলাম যে পার্সেল এসছে, তো পার্সেলের মধ্যে দেখলাম যেটা এসছে দেখালো, যেহেতু ম্যানুয়ালটা, তাতে বুঝলাম, বললো এটা জুতোর বাক্স তৈরি হবে। তো এটা কাপড়ের জুতোর বাক্স, এগুলো খুব একটা বেশি টেকসই হয় না। বিশেষ করে ছেলেদের যে জুতোগুলো হয়, সেই জুতোগুলো যেগুলো আর কি একটু কম দামি স্নিকার্স বা এই ধরনের যেগুলো হয়, সেগুলো যদি রাখা হয় তাহলে কিন্তু মানে অনেকটা ওয়েট ওগুলোর। তো সেক্ষেত্রে এগুলো বেশি দিন টেকে না, ঝুলে একটু কেমন যেন বেঁকে যায়, একটু বেশি ভার হলেই বেঁকে যাবে। তো যাই হোক, ও নিয়েছে দেখলাম। তো বললো যে এখানে এখন এটাকে কোনোভাবে অ্যাসেম্বল করবো না, একেবারে এরকম যেরকমভাবে রয়েছে সেরকমভাবে ওই বাড়িতে নিয়ে চলে যাবো, মানে ফ্ল্যাটে নিয়ে যাব, সেখানে গিয়ে তারপর আমরা এটাকে সুন্দর করে অ্যাসেম্বল করবো, তখনই আপনাদের দেখাবো। তো দেখবো, আমরাও দেখতে চাই। তো আমাদের দেখাতে হলে কিন্তু অবশ্যই টিনকে নিজে হাতে এটা করে অ্যাসেম্বল করে দেখাতে হবে। এই নয় যে কাউকে বলবে হ্যাঁ অ্যাসেম্বল করে তুমি করো আর আমি ক্যামেরা ধরছি, এরকম কিন্তু ব্যাপার না। টিনকেই সমস্ত কিছু করে খাটতেও হবে টিনকে, আর ক্যামেরা সেটা বন্দি করেও আমাদের কাছে বেচতেও হবে টিনকে। এরকম কিন্তু অন্য কেউ নেই যাকে দিয়েও বেচাবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই যে সন্দীপের একটা নতুন নাম হচ্ছে বেচুবাবু। আমি শুধু ভাবছি যে সন্দীপ যদি বেচুবাবু হয়, তাহলে এই টিন এখন যার সাথে থাকছে সে কে, সে কি, তার নিজস্ব কি আছে? আমার তো মনে হয় যে এই যে বাইক যেটা ফাঁট মেরে ঘোরে, সেটা তো কিনেছে অবশ্যই বাবা মায়ের টাকাতে, আর তাতে পেট্রোলও এখন ভরে মনে হয় টিনের পয়সা দিয়েই ভরে। মানে টিন যে পয়সাগুলো ওর যে প্রমোশনাল ভিডিও করে সেগুলো আমরা সবাই জানি ফোকলা হ্যান্ডেল করে, তো সেই টাকা দিয়েই ওর পেট্রোলের খরচা ওঠে। ভাবতে পারেন? তাহলে এই যে মানে একে কি বলবো, সন্দীপ যদি বেচু হয় তাহলে এ কি কচু মোচু ঘচু সব কিছু। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বলল ওদের বিড়ালগুলো, আচ্ছা আজকে বিড়ালগুলোর খেলা দারুণ লাগছিল। হ্যাঁ, মা আর বাচ্চার মধ্যে একটা দুন্ধুবার যে খেলার ছলের লড়াই। তো টিন বলছিল ওটা মারামারি, ওটা অ্যাকচুয়ালি মারামারি নয়, ওটা মজা। বাচ্চাটা বোঝে না, বাচ্চাটা মাকে হয়তো একটু জোরেই মেরে দিচ্ছে, আর মা বাচ্চাটাকে শান্ত করার জন্য যতটা পরিমাণে দিতে হয় দম ততটুকু দিয়েই তাকে দিয়ে একেবারে মাঝে মাঝে ভালো করে একদম চেপে রেখে আর ওকে নিয়ে খেলছিল।
টিন বলছে ওরে 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 ওরে। আমি শুধু ভাবছি যে যদি কখনো সোনা বাবার সাথে এর মুখোমুখি হয় তাহলে কি এরকম দৃশ্যই হবে, কারণ সোনা বাবা কিন্তু অবশ্যই সোনা বাবার সাথে যদি পিতলা পিরিত করতে আসে তাহলে একদম এইরকমই দিয়ে দেবে, ঢুস ঢাস ঢুস ঢাস ঢুস ঢাস ঢুস ঢাস একেবারে দিয়ে দেবে। তো এটা একটা মজা করেই বললাম, যাই না ওই দিনটা আসলে ওর কি হবে বা আমাদের সোনা বাবার কী রিয়াকশান হবে সেটা ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে এখন আবার নতুন করে নতুন রব উঠেছে যে তাহলে কি টিনের কাছেই বাচ্চা চলে যাবে। তো টিন কি এখনও অবধি আপনাদেরকে বলেছে যে ও কাস্টাডির জন্য অ্যাপিল করেছে? শুনলাম নাকি, শোনা কথা, সবটাই শোনা, যে টিন আবারও এক অন্য যে কী যেন বলে সমাজসেবিকা আছেন, যিনি কিনা আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের রাইভেলরি, যার সাথে যার সাথে আর কি সম্পর্ক ভালো না আর কি, হ্যাঁ, তো সেই তার সাথে নাকি দেখা করতে গেছিলো, কৃষ্ণনগরে দেখা করা নাকি তার সাথেই দেখা করতে গেছিলো। তো যাই হোক, যে আর কি পাশ থেকে সাপোর্ট দিচ্ছে বা পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, খুলকে সামনেও আসছে না, তো সে আর কতটা কি সাপোর্ট দেবে আমার ঠিক জানা নেই, আমার আইডিয়া নেই। আমি একটাই জিনিস জানি যে যদি কাস্টাডি বাচ্চার দরকার তাহলে কাস্টাডি কেস করতে হয়, কাস্টাডির জন্য পিটিশন জমা দিতে হয়, এই সমস্ত কিছু করতে হয়। সেটা এখনও করেছে বলে আমার মনে হয় না। টিন আমাদেরকে বলেছে, যতক্ষণ না টিন বলছে আমরা বুঝতে পারছি না। আর ওর যারা বিশ্বস্ত সূত্র আমরা যাদের জানি তাদের মধ্যে অনেকেরই কথার এখন কিন্তু কোনো রকম কোনো দম নেই, কারণ তারা এর আগেও বলেছিল রিট অফ ম্যান্ডামাস করেছে, এক্ষুনি বাচ্চা অন দ্য ওয়ে আছে, চললো এক্ষুনি চলে গেল। তো তারপর তো আমরা দেখেছি যে গঙ্গা দিয়ে কত জল গড়িয়েছে। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, যদি ও বাচ্চার জন্য কাস্টাডির মামলাও করে তাও ওর মামলা অনেকটাই লুজ। ওর মানে এক একটা এমন কাজ ও করেছে, সেগুলো যদি মহামান্য আদালত বিচার করে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বাবার কাছে থাকবে, সেটাই দেওয়ার কথা হয়তো বা কোর্ট থেকে বলবে। এটা ওই কেসটা আমি যতটুকু জানি, যেটুকু আমার মনে হয় সেটুকু থেকে বললাম। আমি কোনো এখানে ভার্ডিক্ট দিচ্ছি না, কারণ আমরা ভার্ডিক্ট দেওয়ার কেউ না, আমরা শুধু অনুমান করতে পারি, আমরা অ্যাজাম্পশন করতে পারি। তো সেই হিসাবেই বলছি যে যেহেতু এই কেসটা এত ক্লোজলি দেখছি আর পুরো ঘটনাটা আগে মানে প্রথম থেকে শেষ অবধি কী হয়েছে আমরা জানি, তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু যদি ওঠে তার উত্তর টিন ঠিকমতো দিতে পারবে কি পারবে না আমি জানি না। তো সেক্ষেত্রে টিনের সাথে বাচ্চা থাকার ক্ষেত্রে অনেক মানে নেগেটিভ পয়েন্ট রয়েছে, যেক্ষেত্রে বাবার কাছে থাকার জন্য অনেক পজিটিভ পয়েন্ট রয়েছে। টিনের ক্ষেত্রে টিনের একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ও মা, এইটা ছাড়া আর কোনো অ্যাডভান্টেজ ওর নেই। যখন প্রথম গেছিলো এত দিন পর, প্রায় 1 বছর হয়ে গেছে, তারপর যদি বাচ্চার জন্য অ্যাপ্লাইও করে, সবার আগে ওকে জিজ্ঞাসা করবে যে আপনার এতদিন কি করে লেগে গেল। তো সেখানে ও কি বলবে যে আমি একটুখানি জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম ওই করতে গেছিলাম, হ্যাঁ, নাকি আমি একটু ভ্যালেন্টাইন্স মানাচ্ছিলাম, আমার একটু কাজ ছিল সেই জন্য, নাকি আমি নতুন ফ্ল্যাট নিচ্ছিলাম, সেই ফ্ল্যাটে চাপদাড়িওয়ালা একজনকে নিয়ে আমি হাজব্যান্ড পরিচয় দিতে গেছিলাম, তারপর সেখানে জানাজানি হয়ে তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, এইসব বলবে নাকি ও অন্য কোনো কারণ সত্যিকারের প্র্যাকটিক্যাল রিজন দেখাতে পারবে? আমরা সবাই জানি যে প্র্যাকটিক্যাল রিজন দেখানোর মতো কোনো ওর কাছে নেই, যে আমি এতদিন অসুস্থ ছিলাম, আমি বেড রিডেন ছিলাম, সেই জন্য আমি কোর্টে গিয়ে যে একটা অ্যাপ্লাই করব আমি সেটা করতে পারিনি, এইরকম কোনো কারণ কি ওর কাছে আছে? নেই। যেটা কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে এরকম কোনো কারণ ওর কাছে নেই যে ও 1 বছর ধরে কেন বাচ্চার জন্য কাস্টাডির ডিমান্ড করেনি। ঠিক আছে, বাদবাকি ভিউজের জন্য কান্নাকাটি করেছে ছেলের নাম নিয়ে, যখন জানতে পেরেছে যে ছেলের ওই যে ওর অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা নেই, তখন কান্নাকাটি করেছে এটা বলে যে আমার কাছে থাকলে আমি বাচ্চাকে দিয়ে দিতাম। এইটা তারপর হচ্ছে গিয়ে ছেলের নামে পুজো দেওয়া, সেটা জন্মদিনে একটাও উইশ না করা, এই সমস্তগুলো শুধু রয়েছে, আর তাছাড়া কিচ্ছু নেই। তো যাই হোক, এটা নিয়ে আমি একেবারেই চিন্তায় নেই। আমি তখনও চিন্তায় ছিলাম না, আমি এখনও চিন্তায় নেই। আর সবচেয়ে বড় কথা, সন্দীপ আমাদের একটা কথা বলেই দিয়েছিল যে আমি
আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো, আমি শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। আপনারা দেখুন, শুধু আমাকে সাপোর্ট করুন। তো আমি শেষ বিন্দু অবধি লড়বো। আমার ছেলেকে আমি এমনি মানে কোনো মানে কি বলবো, কোনো রকম কোনো কন্টেস্ট ছাড়াই এমনি যে এই যে হাতে তুলে এই নাও নাও নিয়ে চলে যাও, এই জিনিসটা আমি করব না। তো যে যার কাছে বাচ্চাটি রয়েছে সে যখন আমরা দেখছি এত সুন্দরভাবে রাখছে, এত সুন্দর টেক কেয়ার করছে, একটা মানে বাবা হয়ে যেটা কিনা মাও করতে পারে না সেই কাজটা করছে, তো তার ওপর সন্দেহ প্রকাশ করে আমার মনে হয় কোনো লাভ নেই। উল্টে তার হাত আমাদের উচিত শক্ত করা। আমার খুব খুব খারাপ লাগে যে একজন সে বাচ্চা শুধু নেব বললেই এত ভিউজ কামাচ্ছে, আর যেখানে যে বাচ্চাটাকে নিয়ে আপনারা এত চিন্তিত তাকে যেখানে দেখানো হচ্ছে সেখানে আপনারা কেউ নেই। তাহলে মানে কার মানে এই মানুষগুলো কারা, আমি তো এটাই বুঝতে পারছি না। কারা যারা কিনা ওকে গিয়ে ভিউজ দিচ্ছে, যেই বাচ্চার কথা বলছে, আমি তো ঠিক এটা বুঝতে পারছি না। তারা সন্দীপের এখানে কোথায়? তো যাই হোক, সেটা দেখা যাবে, যখন যেটা হবে সেটা দেখা যাবে। আমি একটুকু বলতে পারি যে আমি সেই দিনও কনফিডেন্ট ছিলাম, আমি আজও কনফিডেন্ট রয়েছি। আর সবচেয়ে বড় কথা, সন্দীপ যেটা আমাদের বলেছিল যে ওয়ার্স্ট কী হবে, একদম সবচেয়ে যেটা খারাপ সেটা কি হতে হবে, যে ওকে ওর মায়ের হাতে তুলে দিতে হবে। তো মায়ের হাতে তুলে দেবে, এখানে আর কি করার আছে? তখন সন্দীপ নিজের জীবনটাকেও অন্যভাবে দেখবে। দেখুন, আজকে আমরা সেটা বারবারই বলি যে ওরও একটা কিন্তু লাইফ রয়েছে, তো সেখানে মা যদি বাচ্চাকে মানুষ করে তো করবে। আমি সন্দীপের প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি। ও যেগুলো বলেছে একদম ঠিক বলেছে। একটা এই রকম পজিশনে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কিছু বলা যায় না। এবার আপনারা অনেকেই চাইছেন যে আমরাই ফ্যাসলা শোনাই। আমাদের যদি হাতে ফ্যাসলা শোনানোর হতো তাহলে তো আমার তো একটাই ফ্যাসলা, যে প্রিন্স অফ বাতকুল্লা সে বাতকুল্লাতেই থাকবে, তার নিজের ওই রাজমহলে সে থাকবে, সে ওখানকার যুবরাজ। তো ব্যাস, এর থেকে বেশি আর কিছু বলা যায় না। একটা যে জিনিসটা অবশ্য এখনও বিচারের আওতায় আসেনি, যেহেতু এখনও কাস্টাডি কেসই হয়নি, তাই জন্য এটা বিচারের আওতায় নেই। বাট তাও যদি আজ নয় কাল নয় পরশু যদি টিন শুধুমাত্র নিজের মানে ইগো স্যাটিসফাই করতে এই জিনিসটা করতে পারে, যেমন কিনা আপনারা দেখেছেন যে সন্দীপ যখন স্ট্রাইক দিয়েছিল সেই রাগে ও বলেছিল যে আমার কিছু চাই না, আমার বয়ফ্রেন্ডকেও চাই না, আমার হাজব্যান্ডকেও চাই না, আমি আমার ছেলেকে চাই। তো বয়ফ্রেন্ডের কথা ছাড়ুন, ও তো থাকা না থাকা ওর কাছে সমান। ওর বয়ফ্রেন্ডটা ওটা বয়ফ্রেন্ড না বলে টয় ফ্রেন্ড বলতে পারেন, খেলনার মতো। যখন মনে হয় নিয়ে খেলে, তারপর তাকে দিয়ে ঘর মোছায়, বাসন মাজায়, সব কাজ করায়। তো ওটা ওর টয় ফ্রেন্ড, ওটা ওর বয়ফ্রেন্ড না। আর এখানে হচ্ছে গিয়ে হাজব্যান্ডের কথা, তো হাজব্যান্ডকে তো চায় না, সে তো আগেই বলেছে। শুধু বাচ্চাকে চায়। কেন? কারণ জানে যে বাচ্চাকে যদি আমি চিনি নি তাহলে আমার হাজব্যান্ড জব্দ হয়ে যাবে। আর শুধু হাজব্যান্ড নয়, হাজব্যান্ডের বাড়িতে আরও যে দুজন মানুষ রয়েছে তারাও পুরো জব্দ হয়ে যাবে। তখন সবাই এসে আমার পায়ে লুটিয়ে পড়বে যে ক্ষমা 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 ক্ষমা, তোমার কথা শুনে আমরা চলবো। এটাই ওরা ধারণা করেছিল, টিন এটাই ধারণা করেছিল। তো যাই হোক, যার ধারণাকে কেউ কখনো পাল্টাতে পারে না। যেমন কিনা এই টিনের দালাল কাম এজেন্টরা আবার নতুন ধারণা করছে। তো সেখানে আমি বলবো যে আপনারা ওগুলো দেখবেন না, কারণ ওরা জানেন তো, একটা কথা জানেন যে খলের হয় না ছলের অভাব। তো সেই এরা এক একটা এমন খলনায়ক তাদের বা খলনায়িকা যারা দেখেছেন যে শুধুমাত্র ভিউজের লোভে, দুটো রেভিনিউর লোভে তারা কোনো মানুষের জীবন শেষ করে দিতে পর্যন্ত চেষ্টা করেছে, তাদের ছাড়েনি, তাদের সংসার ভেঙে দিতে চেষ্টা করেছে, তাদের সন্তানদের জীবন নষ্ট করতে চেষ্টা করেছে। তো তাদের কাছে তাদের থিওরি দিয়ে কি যায় আসে? আর যেখানে জানবেন যে একসাথে একজোট হয়ে কিছু শুয়োর যখন একসাথে জোট হয়ে ঘঁত করে, তো অবশ্যই মানে এত পটি ঘেটেছে, সেই পটি থেকে কিছু না কিছু নোংরা জিনিস তো বার করে আনবেই দর্শকদের মাথায় দেওয়ার জন্য। তো ওগুলো দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমি এটুকুই বলবো। তো আমি ওগুলো নিয়ে কোনো কথা বলতেও চাই না। আমি শুধু ভিডিও যেটুকু ভিডিওর মধ্যে দেখবো সেখান থেকে যা বুঝবো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু আমি দেখেছি সেটাতেই আমাকে ভালোবাসা দিচ্ছেন। তো যাই হোক, চলে আসি আবার টিনের ভিডিওর মধ্যে।
তো যাই হোক, টিন নিজের ঘর মানে ফ্ল্যাট নতুন করে আর নিজের মনের মতো করে সাজানোর জন্য দেখলাম দারুণ একটা জিনিস এনেছে। কি বলুন তো? আয়না। আমি তো চাই ও পুরো ঘরটাকে আয়নায় আয়নায় পুরো ভরিয়ে দিক। হ্যাঁ, আয়না মানে সেই যে দেখেছিলেন এক তো শীষ মহল দেখিয়েছিল, যে শীষ মহলের তলায় নাচের ওপরটা পুরো কাঁচ, সব দিকে রিফ্লেক্ট হচ্ছে, কে আছে সব দেখা যাচ্ছে। তো কাঁচ থাকলে খুব সুবিধা, কাঁচ দিয়ে যা খেলা যায় না। তো আমি চাইবো ওর পুরো ঘরের যত দেয়াল আছে সবতে কাঁচ 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 দিয়ে রাখুক, যাতে মানে একটা যদি ঘরে মশাও ঢোকে সেও কাঁচের মধ্যে রিফ্লেক্টে তাকে আমরা দেখতে পাই। তো দেখলাম 7 পিস মাত্র কাঁচ এনেছে। তো আমি চাইবো 7 না, এরকম প্রচুর অসংখ্য কাঁচ নিয়ে এসে পুরো বাড়িটাকে শীষমহল করে দিয়ে সেখানে আমরা যাতে যেখানেই ও ক্যামেরা ফেলুক তার অপোজিট থেকেই এপাশ থেকে ওপাশ থেকে চারদিক থেকে যাতে রিফ্লেক্টে আমরা সমস্তটা দেখতে পাই। টিন একেবারে স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতো ঝকঝকে তকতকে ওর ব্লগগুলো দিক, যেখানে কিনা কিছু লুকানোর জায়গা নেই, পুরোটাই কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, যেগুলো নিয়ে এসছে বললো 7 পিস নিয়েছে, সেগুলো দিয়ে নাকি মনে হয় দেয়ালে কোথাও একটা লাগাবে। তবে হ্যাঁ টিন, আমার এই প্রস্তাবটা কিন্তু একটু চিন্তা করে দেখো। আমি জানি তোমার টক ঝাল মিষ্টি খুব ভাল লাগে, আমার এই আইডিয়াটা কিন্তু একটু নিয়ে দেখো, ভাল লাগবে। তারপর সেই যে মনে আছে একটা সার্কাসের মধ্যে ঘরটাকে কাঁচ কাঁচ কাঁচ, কোনটা দেয়াল কোনটা কাঁচ বোঝা যায় না, এরকম কি ধাক্কা খায়, ওইটা করো। সারা দিন ফোকলাকে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, ফোকলা একবার এদিক একবার ওদিক ধাক্কা খাবে, আর তুমি টুক করে বেরিয়ে একটু ঘুরে ঘাড়ে চলে এসো। কারণ দেখ 5-5টা বছর একটা জায়গায় তোমার ভালো লাগেনি, এবার এইটাও তো একটা ফ্ল্যাট বাড়ি, তো এটা কতক্ষণ তোমার ভালো লাগবে? তো তোমার তখন ওখান থেকেও তো একটু মনে হবে যে একটু চেঞ্জ হওয়া দরকার। তো তখন তোমার তো শুনেছি এই ফোকলাই বলেছে তোমার জীবনে নাকি আরও অন্য অনেক চাপদাড়িওয়ালা ছেলে আছে। তো এই ফোকলাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়ে তুমি বরং তাদের মধ্যে কাউকে নিয়ে একটু টুকটাক এদিক ওদিক ঘুরে এসো, ঠিক আছে না? ভালো আইডিয়া দিলাম বলো। ভাইকে আজকের ভিডিওর মধ্যে একবারও কিন্তু ও দেখায়নি, কিন্তু বললো যে দুপুরবেলা খেতে এসছে দাদা ভাই বিকেলবেলা, তারপর নাকি একটা ভাড়া নিয়ে গেছে, ওই যে সোনাইদের বাড়ির কারকে নিয়ে নাকি ভাড়ায় গেছে। বললো একেবারে ওখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করে ও ফিরবে, ঠিক আছে, দাদাভাই ফিরবে। তো তারপরেই সন্ধ্যেবেলা ওরা গেল কোথায় না ছাদে। তো টিন একাই, টিনকে দেখা যাচ্ছিলো, আর বাদবাকি সাথে কে ছিল ওর সাথে দেখা যায়নি। তো বললো এখন একটুখানি ছাদে আসলাম, গরম লাগছে। তো বললো যে আমাদের আজকে এখন হচ্ছে গিয়ে দাদাভাই চলে গেল, আমরা এখন 3 জন রয়েছি। জোর দিয়ে বললো 3 জন রয়েছি, মানে আমি, মা আর বৌদি। ভালো কথা। তো তারপর নিচে নামলো, নেমে দেখালো ফুচকালা। তো ফুচকালা এসছে, তো ফুচকালা থেকে নিল হচ্ছে কি চুরমুর। তো সেই চুরমুরটা খেলো বৌদি, আর ওর জন্য একটা জায়গায় চুরমুর নিয়েছিল, মায়ের জন্য মনে নিয়েছিল। আর ফুচকা নিল হচ্ছে গিয়ে কন্টেনারের মধ্যে করে। বললো এখন খাবো না, পরে রাত্রে খাবো। তো দাদাভাই তো ওখান থেকে খেয়ে আসবে। আর ওরা এখানে 3 জন আছে। তো তার সত্ত্বেও ফুচকা না খেয়ে কেন আলাদা করে বাটির মধ্যে করে নিল, এইটা কিন্তু একটু মানে কেমন কেমন লাগলো, তাই না? একটু কেমন কেমন লাগলো। তো হয়তো কেউ আসার আছে, মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়, হয়তো সেই জন্যই ফুচকাটা নিল, কিন্তু খাওয়া হলো না। তো যাই হোক, যেটাই হোক, আমার যেটা মন বলছে সেটা হচ্ছে যে এখানে আজকের ব্লগটা হয়তো কিছুক্ষণ এই ফুচকা অবধি খেয়ে তারপর হয়তো ও অন্য কোথাও যাবে, আর ফুচকাটা সেখানেই নিয়ে যাবে। তো ফুচকা যেহেতু খাওয়া দেখায়নি, সেই জন্য বললো কি না আমরা ফুচকাটা না খেলাম না। তার মধ্যে করলো একটা জিনিস করলো, সেটা হচ্ছে কি লুডো খেললো। তার লুডো খেলতে খেলতেই হঠাৎ করে মনে পড়লো ঠাম্মির কথা, যে এখন অনেক দিন পর আমরা খেললাম, তো ঠাম্মি থাকতো যখন তখন তো সবসময় খেলতাম ঠাম্মির জন্য, এখন আমরা 3 জনে দুদান লুডো খেললাম। তো ঠাম্মি নেই, তো অতটা আনন্দ আসছে না, অত মজা আসছে না। তো ঠাম্মিকে মিস করছে, ঠাম্মির কথা বললো, কিন্তু ওর মায়ের মুখে একটাও কোনো কথা বন্ডিংয়ের, ভালো শাশুড়ির প্রতি ভালোবাসার একটাও কোনো কথা যে হ্যাঁ ঠিক বলেছিস, বা এতদিন আমরা একসাথে কি সুন্দর খেলতাম, কোনো একটাও কথা কিন্তু ওর মায়ের মুখ থেকে বেরোলো না। শুধু তাই নয়, ঠাম্মির সম্পর্কে যতক্ষণ টিন কথা বললো, নিজের দিকেই ক্যামেরা ছিল না, বৌমা মানে না আর কি টিনের মা, আর না তার বৌমা মানে বৌদি, দুজনের কারোরই কিন্তু মুখ দেখিয়ে কোনো রিয়াকশান নিল না। তাহলে বুঝতে পারছেন যে বেশ ভালো রকমের
বৌমা শাশুড়ির মধ্যে হয়েছে, সেই জন্য তাদের মানে রীতিমতো আর কি এখন যদি তারা মুখ দেখিয়ে বলে যে হ্যাঁ সত্যি, তো সেটা যে কতটা বড় আর কি ঠাম্মিদের কাছে কীরকম একটা মেসেজ যাবে যে তোমরা ন্যাকামি করছো, সেই জন্য ওদেরকে নিলই না। ওদের কোনো রকম মানে কোনো সিনই দেখালো না। তাহলে বুঝতে পারছেন যে কত ভালো বন্ডিং। তো বন্ডিংয়ের ক্যাথায় আগুন অনেক দিন আগেই আমি লাগিয়েছিলাম, তবে একটাই কথা বলি যে এরকম কোনো বন্ডিং ওদের ছিলই না। ওই প্রথম শুধুমাত্র কিছুদিনের জন্য দিখাওয়া, ওর ঠাম্মিকে অন্যরকম একরকম মানে বুঝিয়ে বাজিয়ে ভুজুং বাজুং দিয়ে নিয়ে এসেছিলো। আর এই অমাবস্যা দেবী শাশুড়িকে ভালোবাসে, বাপরে বাপ, যদি তাই হতো তাহলে এই বয়সে তাকে গতর খাটিয়ে খেতে হতো না। একটা মানুষ তার দুবেলা দুটো ভাত আর একটুখানি টিভি সিরিয়াল, আর তাছাড়া ওনার বিশেষ কিছু চাহিদা নেই। ইচ্ছা করে আমার মনে হয় উনি ছিলেন তখন থেকেই এরা রিচার্জ বন্ধ করে রেখেছিল, কারণ জানে ঠাম্মির এই প্রচণ্ড সিরিয়ালের নেশা। হয়তো বলেছে যে আপনার ছেলেকে বলুন ইয়ে করতে, কি যেন বলে, রিচার্জ করতে, তো ছেলেও মনে হয় রিচার্জ করে দেয়নি। তো এরকমভাবেও সিরিয়াল না দেখতে দেওয়ারও মনে হয় কষ্ট দিয়েছে, যা মন বলছে আমার। তিন যখন হঠাৎ করেই এই কথার প্রসঙ্গটা তুললো, তাতেই মাথায় আসলো। তো যাই হোক, এরা যে মানে কতটা স্বার্থপর দেখলেই বোঝা যায়। তো যেটা বলছিলাম, তো তারপর টিন বলল যে খাওয়া দাওয়া ওই রসগোল্লা বলছি, সরি, ফুচকা খাওয়া হয়নি। তো আমার মনে হয় হয়তো নিয়ে যাবে, বা এমন কেউ খাবে যেটা আমাদেরকে দেখানো যাবে না, ঠিক আছে। তো যাই হোক, এবার একটা কথা আসি, এই যে টিন ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাট গুছাচ্ছে, যখন ফ্ল্যাটে পুজো হয়ে গেল, তারপর বসে বসে ডায়লগ ঝাড়লো যে প্রত্যেকটা বাবা মায়ের উচিত ছেলে মেয়েদেরকে একটা করে বাড়ি বা জমি এসব কিছু একটা দিয়ে দেওয়া, এরকম একটা দিয়ে দেওয়া। এমনভাবে কথাটা বললো যে সবার তো আর আমার মতো ক্ষমতা হয় না, আমি যেরকম নিজের দমে ফ্ল্যাট নিয়েছি সবাই তো আর নিতে পারবে না, তাই সবাই তো যারা আর কি শ্বশুরবাড়িতে অত্যাচার, ওর বক্তব্য অনুযায়ী অত্যাচার, কোনো মানুষের যদি অ্যাডজাস্ট করতে হয় শ্বশুরবাড়িতে, আমার যা ভালো লাগে বা অন্যের যা ভালো লাগে এরকম মিলিয়ে মিশিয়ে তবেই তো সংসার। তো অন্যের জন্য যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে সেটা টিনের কাছে অত্যাচার। তো এই পাঁচটা বছরও কিন্তু অত্যাচারিত হয়ে এসেছিলো সেই জন্য, সেরকমভাবেই যে শাশুড়ি কোথাও যাচ্ছি, শ্বশুরের কাছে বলতে হবে কোথায় যাচ্ছি, তারপর এই যে পারমিশন নেওয়াটা, এটা ওর কাছে একটা অত্যাচার। নিজের মতো করে চলতে না পারাটা একটা অত্যাচার। দেখুন, জামা কাপড়ের কথা কিন্তু বলবো না, কারণ ও যা জামা কাপড় পরে, ও যেখানে থাকে মানে পরতো ওই বাড়িতে, বাতকুল্লা বাড়িতে, ও যেরকম জামা কাপড় পরতো না, সেটা মানে অনেক মফস্বলেও আর কি বাড়ির বউদের পরার পারমিশন নেই, সেরকম কিন্তু ও পরতো, সেরকম নানান রকম ওয়েস্টার্ন থেকে শুরু করে সমস্ত ও পরতো। তাই জামা কাপড় পরা নিয়ে ওকে কোনোদিনও শুনতে হয়নি কোনো কথা, কারণ ওর নিজের ননদ, সে মডার্ন ড্রেস পরতো, তো ড্রেসের ওকে কোনোদিনও কষ্ট সহ্য করতে হয়নি। এখন ও যবে থেকে চেহারাটা ওরকম হয়ে গেছে, তখন ও নিজের চেহারা অনুযায়ী জামা কাপড় পরে, কারণ এখন আর ওই রকম ওয়েস্টার্ন যেসব ড্রেস সেগুলো ওকে মানাবে না, ও জানে ভালো করে। তো সেই জন্য, তাছাড়া কি মেনলি হচ্ছে গিয়ে নিজের মতো করে চলতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা কিনা ও করতে পারতো না বলে। আজকে এই যে গানটা আমি প্রথমে আজকে গাইলাম, চিন্তা করে দেখুন তো, টিনও বলেছে আর আমরা সবাই জানি যে টিনের সাথে এই ফোকলার বিয়ের আগের থেকে সম্পর্ক, মানে ওদের হয়তো একটা কোনো প্রেমের সম্পর্ক ছিল প্রথম থেকেই। তো তখন যদি ও এই সন্দীপকে না বিয়ে করে যদি এই ফোকলার হাত ধরে চলে যেত, তাহলে আজকে যে লাইফটা ও কাটাচ্ছে, আর ফোকলার সাথে সেম ওর প্রবলেম হতো, ফোকলাকে ছেড়ে ও বেরিয়ে চলে আসতো। আজকে যে অনায়াসে একটা ফ্ল্যাট নিয়ে নিজের মতো নিজের শর্তে নিজের ইনকামে বাঁচছে, আজ কি ও পারতো সেটা করতে? যদি ও তখন এই ফোকলাকে বিয়ে করতো, বা ফোকলা ছাড়া অন্য যে কোনো আমি একটা এমনি বলছি, ফোকলার কথা ছাড়ুন, যে কোনো অন্য কোনো ছেলেকে ও যদি কাউকে ভালোবাসতো, তার সাথে প্রেম করে বিয়ে করতো, বা যদি দেখে শুনে সন্দীপ ছাড়াও অন্য কোনো বাড়িতে ওর বিয়ে হতো, আর সেখানে এরকম অশান্তি হয়ে ও যদি চলে আসতো, আর যেই লাইফটা ও কাটাচ্ছে, ও কি কাটাতে পারতো না। কেন আজকে ওর লাইফটাও কাটাতে পারছে? কারণ ওর বিয়েটা সন্দীপ মিত্রর সাথে হয়েছিল, যার দিদি হচ্ছে গিয়ে একজন ইউটিউবার, আর সেখান থেকে তার দিদি
এদেরকে পরিচয় করে দিয়েছে। সে তার স্বার্থ, পরের কথা সবসময় বলেছি, অবশ্যই সে তার স্বার্থেই করেছে, মাগনায় কিছু হয়নি, কিন্তু করে তো দিয়েছে। তাহলে আজকে দেখুন, চিন্তা করুন, এই যে এত বড় বড় ডায়লগবাজি মারছে, আর ওর যে পাঁচাটাগুলো দালাল কাম এজেন্টরা রয়েছে, যারা সন্দীপকে বেচু বলে, তাদের কাছে প্রশ্নটা আমি রাখতে চাইলাম, আর যদি টিনের সন্দীপের সাথে বিয়ে না হয়, অন্য কারোর সাথে বিয়ে হতো, আর প্রত্যেকটা আমরা দেখেছি যে আজকে অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই অশান্তি ঝামেলা হয়, সেক্ষেত্রে সেই বাড়িকে ছেড়ে দিয়ে যদি এসে সে আজকের ডেটে যে জীবনযাপনটাও করছে, ও কি করতে পারতো না, পুরোপুরি করতে পারছে, কারণ সন্দীপের কাছ থেকে ও একটা ভালো সোর্স অফ ইনকাম নিয়ে তারপর এসছে, যেটা ও সারা জীবন ভাঙিয়ে খাবে, যদি যেরকম অবশ্যই নিজের ট্যালেন্ট ব্যবহার করে, যেটুকু ওখান থেকে শিখেছে সেটুকুকে ও কাজে লাগিয়ে সেখান থেকে সারা জীবনের একটা ও সোর্স অফ ইনকামের রাস্তা পেয়ে গেছে। আর শুধু ও না, ওর সাথে সাথে ওর পুরো পরিবার। তাহলে চিন্তা করুন, এখনও সন্দীপকে বেচু বলতে ইচ্ছা করে? আমি জানি করবে, কারণ তারা গোলামে পরিণত হয়েছে, ঠিক আছে? তো এই জন্যই আজকে এই গানটা প্রথমে গেয়েছিলাম, যে এরকম যদি প্রেম করে অন্য কারোর সাথে হাত ধরে চলে যেত, তারপর যদি সেখানে স্বপ্নভঙ্গ হতো, মোহভঙ্গ হতো, সংসার ভেঙে যেত, সেক্ষেত্রে সেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে কি আজকের ডেটে যেরকমভাবে ইনকাম করতে পারতো? ওর যা শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দিয়ে, ওর যা শিক্ষাগত যোগ্যতা, ও যতটা পড়াশোনা করেছে, সেই পড়াশোনায় ও কত টাকা একটা চাকরি পেতে পারতো, যদি মানে ওর ওই সো কল্ড রূপ, শিক্ষা ছাড়া রূপের কোনো দাম নেই, সেইটা দিয়েও যদি হতো, কত টাকা ও ইনকাম করতে পারতো। একটা চাকরি করলে খুব যদি বেশি হয় 15,000 ধরি, আমি বেশি করেই ধরলাম, 15, চলুন আরও একটু বাড়িয়ে দিই, 25,000, এই 20,000 টাকা। সেই টাকাতে কি এইরকম লাইফ করা যেত, যেখানে কিনা 8,000 টাকা শুধু মাসিক মাইনে, মানে ভাড়া, তারপর তো ইলেকট্রিক বিল আছে, আরও হাগরুম বাগরুম সব রয়েছে। তাহলে চিন্তা করে দেখছেন যে আজকে সন্দীপের সাথে বিয়েটা হয়েছিল বলেই সমস্ত কিছু সম্ভব হয়েছে। আর বলে না, জিসকি বিল্লি উসি কো ম্যাও, আজকে এই অকৃতজ্ঞ অসভ্য মেয়েটা সেটাই করছে। এই অকৃতজ্ঞ অসভ্য মেয়েটা সন্দীপকে আর সন্দীপের বাড়ির সবাইকে ছোট করে অ্যাকচুয়ালি নিজেকে ছোট করছে, নিজের যোগ্যতা, যে যোগ্যতায় দাঁড়িয়ে ইনকাম করছে তাকে ছোট করছে, আর কিছুই নয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, কিন্তু তার আগে আজকের ভিডিওতে টিন একটা কথা বলেছে, তার মধ্যে একটুখানি প্রশ্ন আছে, তো সেই প্রশ্নের উত্তরটা একটু আমি নিজের মতো করে দিই। টিন জিজ্ঞাসা করছিল আজকে ভিডিওর মধ্যে, বলছিল যে আচ্ছা, আমি কি খেতে ভালোবাসি না বলো তো, কি খেতে ভালোবাসি না, একটু চিন্তা করে বলতে হবে। তো বলি কি, তোমার ওই মাথা, এইটুকু বয়স, তার মধ্যে আর কত চিন্তা নেবে? তোমার কতগুলো মানুষের ভাত কাপড়ের দায়িত্ব নিতে হচ্ছে, তাদের গাড়ির পেট্রোলের ভার নিতে হচ্ছে, আবার নতুন করে দেখলাম বাবার ফোনের দায়িত্বটাও তুমি নেবে, সেটা খুব ভালো কথা। তো সেখানে বলছি অত কষ্ট না করে আমি বরং বলে দিই, তোমার কি ভালো লাগে না পটল শাটিং মাছ? একদম ভালো লাগে না। আর তার চেয়েও খুব বাজে যেটা লাগে সেটা হচ্ছে টক দই, কারণ তোমার যারা দালাল কাম এজেন্ট রয়েছে তারা বলেছিল যে তুমি এই 5-5টা বছর কিচ্ছু খেতে পারোনি, ওখানে তোমাকে কেউ কিছু খেতে দিত না, তোমাকে শুধু টক দই খেয়ে জীবন নির্বাহ করতে হয়েছে। আর তার সাথে আবার আরেকজন বলেছে পান্তা ভাত। তো বলছি, যখন বলো দালাল কাম এজেন্টদের, তখন এক একজনকে এক এক রকম বলো নাকি? একজন বলছে তুমি 5-5টা বছর শুধু পান্তা ভাত খেয়ে কাটিয়েছো, আর একজন বলছে তুমি 5-5টা বছর নাকি শুধুমাত্র টক দই দিয়েই ভাত খেয়ে কাটিয়েছো। আর তার সাথে সাথে কেউ যদি মাছ খাওয়ার কথা তোমার মানে স্বীকার করে থাকে, তাহলে সে বলেছে শুধুমাত্র পটল শাইটিং মাছই খেতে হতো, আর তাছাড়া কোনো মাছ ও জীবনে মুখে খেয়ে দেখতে পায়নি ওই বাড়িতে থাকতে। তাহলে এগুলোই তো তোমার কাছে সবচেয়ে বাজে, তাই না? এই খাবারগুলোই তোমার একদম ভালো লাগে না, তাই না? তো যাক, তোমার অত কষ্ট করতে হবে না, উত্তরটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন অবধি এই অবধি এই ভিডিওটা এখানে অবধি রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ইপসিতা সাইনিং অফ।
লাভ ইউ অল।